সো ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে প্র্যাকটিস সেট 5টা করব WBSLST ফিজিক্যাল সায়েন্সের জন্য, যেটা 7 তারিখে হতে চলেছে। তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্র্যাকটিস সেট 5-এর ফার্স্ট যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে যে বলছে নিজের প্রাথমিক বেগ সম্পন্ন একটি বস্তু কণা সমমন্দনে চলছে। ঠিক আছে, সমমন্দন মানে যে ওর প্রাথমিক বেগ নিয়ে চলছিল, তারপর থেকে কমছে, ভেলোসিটিটা কমছে, আর ওটা সমান হারে কমছে, মানে কি স্লোপটা সেম হওয়ার কথা, সব জায়গায় স্লোপটা সেম হওয়ার কথা। কারণ ভার্সেস টি যদি করো তাহলে ডিটিটা তো মন্দন দিবে না, মাইনাস ডিইউ ডিটি যেটা বলবো। এবার এটা তো স্লোপ দিচ্ছে না ভার্সেস টি, তো এটা সমান হলে এটা সেম হওয়ার কথা। তো বলছে বস্তুটির গতিবেগ সময় কোনটা হবে। তাহলে দেখো এইটা যদি করি, এখানে তো স্লোপটা সেম নয়, সব জায়গায় আলাদা আলাদা হচ্ছে, এখানেও আলাদা হবে, এখানে তো হবেই না। এটা তো এখানে সমবেগে চলছিল, তারপর হঠাৎ থেমে গেছে। তো এখানে দেখো সব জায়গায় স্লোপটা সমান হচ্ছে, মানে সমবন্ধন হচ্ছে এখানে। তো যদি আমরা দেখি তাহলে এটা অ্যান্সার হবে বি। আচ্ছা, তারপরে বলছে একটি ঘন সামান্তরিকের, ঠিক আছে, তিনটি বাহু তিনটি ভেক্টর এ বি সি দ্বারা প্রকাশ করা হলে এই এ বি সি দেওয়া আছে, এদের আয়তন বলছে। দেখো এরকম যদি হয়, মানে এটা ঘন সামান্তরিক যদি হয় এরকম, তাহলে এরকম ঘন সামান্তরিকটা দেওয়া আছে। বলছে তিনটি ভেক্টর এ বি সি দেওয়া আছে। তাহলে ধরে নাও যে সাপোজ ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে, আর এইদিকে যেটা গেছে, এইদিকে যেটা এর সাথে কানেক্ট হবে এভাবে। তো এইটা ধরে নাও সি ভেক্টর, ঠিক আছে। তো বলছে এইটার আয়তন কত হবে। তো আয়তন যদি বের করতে হয় তাহলে যে ফর্মুলাটা হয় ডাইরেক্ট, সেটা হয় যে ডট প্রোডাক্ট নিতে হয়, তিনটা ভেক্টরের ডট প্রোডাক্ট। তো তিনটা ভেক্টরের ডট প্রোডাক্ট কী হবে, এ ডট বি ক্রস সি, এই জিনিসটা তোমার আয়তন দেয়। অ্যান্ড ইট মেক সেন্স। কীভাবে, দেখুন বি ক্রস সি মানে কী দেয়, এই এরিয়াটা দেয়, আর সেটাকে যদি এ এর সাথে ডট প্রোডাক্ট করে দাও মানে স্কেলার, তাহলে এই পুরো ভলিউমটা দিয়ে দিবে না, পুরো জায়গাটার রিজনটা দিয়ে দিবে। তো এর মানে এখানে তোমাকে বি ক্রস সিটা আগে বের করে নিই, তারপর ডট প্রোডাক্ট করে নেবো। তাহলে বি ক্রস সিটা কীভাবে বের করবো, কার্ল নিতে হবে, কার্ল বলছি মানে ডিটারমিনেন্টটা। তো বিটা কত, আই ক্যাপ, আচ্ছা আই ক্যাপ আমি লিখছি, জে ক্যাপ আর কে ক্যাপ লিখছি। বিটা কত আছে, বিটা যদি দেখো তাহলে 1 2 আর -1 আছে, বি ক্রস সি না, তাহলে এটা 1 2 আর -1 আছে। আর সিটা আছে বি ক্রস সি যেহেতু, তাহলে 3 -1 আর 2, তাহলে 3 -1 আর 2। এবার এটার ডিটারমিনেন্টটা করে নিই, তাহলে কত হবে আই ক্যাপ, এটা কোনি গুণ 2 টু দ্য 4, মাইনাস -1 আর -1 গুণ করলে -1, মানে 2 টু দ্য 4 -1 হলো, প্লাস জে ক্যাপ নিলে তখন উল্টাভাবে ক্রস প্রোডাক্ট করতে, মানে এটা -3 হলো আর এখানে -2 হলো, প্লাস কে ক্যাপ নিলে আবার এইভাবে, মানে 1 আর -1 গুণ করো তাহলে -1, আর -3 আর 2 গুণ করো তাহলে 3 2 6। তাহলে যেটা দাঁড়ালো, এটা 3 i ক্যাপ হলো, -5 জে ক্যাপ, আর এখানে -7 কে ক্যাপ। তো এটা বি ক্রস সি হলো। আর এ তো দেওয়া আছে, এ ভেক্টরটা 2 i ক্যাপ -3 জে ক্যাপ, তাহলে এ ভেক্টরটা হচ্ছে 2 i ক্যাপ -3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। আর বি ক্রস সি যেটা বের হলো সেটা হচ্ছে এই জিনিসটা, তাহলে এর ডট প্রোডাক্ট নিতে হবে, 3 i ক্যাপ -5 জে ক্যাপ -7 কে ক্যাপ। এবার ডট প্রোডাক্ট নিলে শুধু সেম ইউনিট ভেক্টরগুলোর সাথে ডট প্রোডাক্টটা এক্সিস্ট করে, বাকিগুলো সব জিরো হয়ে যায়।
তাহলে আই ক্যাপের সাথে ডট হবে, তাহলে 2 × 3 যদি করো তাহলে 2 × 3 = 6 হলো, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 × 5 = 15, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, 4 × 7 = 28। তাহলে এটা যদি করো তাহলে এটা তোমার কত হচ্ছে, 6 আর 15 21 মাইনাস 28, 21 মাইনাস 28, তো এটা হয়ে গেল তোমার 7। ঠিক আছে, এবার এটা -7 হচ্ছে, কিন্তু এখানে আয়তন, তো আমরা মডিউলাসটা নিব। ঠিক আছে, মডিউলাসটা, তো এবার এটা মডিউলাসটা নিয়ে নাও। তো মডিউলাসটা যদি নিয়ে নাও, তো এটা বেসিক্যালি 7 অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি। তারপরে বলছে যে এ ভেক্টরটা এটা আর বি ভেক্টরটা এটা পরস্পর লম্ব হলে, লম্ব মানে কি, লম্ব মানে এরকম যে ধরো এ ভেক্টরটা এইদিকে যদি হয় আর বি ভেক্টরটা এইদিকে যদি হয়, তাহলে এইভাবে লম্ব বলবো, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে পি এর মানটা 90 ডিগ্রি হলে ডট প্রোডাক্টটা 0 হয়, কারণ এ ডট বি ইকুয়াল টু এবি কস থিটা। তাহলে আমাকে 90 ডিগ্রি যেহেতু বলেছে লম্ব, তাহলে এটা 0 হবে। তাহলে আমি এটা হচ্ছে 5i ক্যাপ প্লাস পি জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর এটা হচ্ছে i ক্যাপ -2j ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা ইজ ইকুয়াল টু 0 বলেছে। এবার এখানেও শুধু সেম ইউনিট ভেক্টরগুলো ডটটা এক্সিস্ট করবে, মানে 5i ক্যাপ আর i ক্যাপটা মানে 5 হলো, এখানে পি আর -2 -2p হলো, এখানে 1 আর 1 1 হলো, +1 হলো, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে 5 + 1 6 ইজ ইকুয়াল টু 2p হলো, তাহলে p ইজ ইকুয়াল টু 3 হলো অ্যান্সার, অপশন সি। আচ্ছা, তারপরে বলছে নিচের কোনটি অসংরক্ষী বল, নন কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, তো নন কনজারভেটিভ ফোর্স কোনটা হবে, মহাকর্ষ বল এগুলো হবে না, মানে ফ্রিকশনটা একটা নন কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল। ঠিক আছে, তো এখানে সান্দ্রতাতে ওই ফ্রিকশনটা কাজ করে, তাহলে সান্দ্রতাজনিত বল যেটা, ওটা হচ্ছে তোমার অসংরক্ষী বলের এক্সাম্পল হবে। আচ্ছা, তারপরে বলছে পৃথিবীর আহ্নিক গতি হঠাৎ থেমে গেলে, আহ্নিক গতি মানে রোটেশন, যেটা হচ্ছে পৃথিবীর একটা আহ্নিক গতি হয় না, যে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে তোমার এইভাবে করে ঘুরতে থাকে, ওয়েস্ট টু ইস্ট, ওয়েস্ট টু ইস্ট ঘুরতে থাকে। তো এটার জন্য কি হয় বলছে, দক্ষিণ মেরুতে থাকা বস্তুর ওজন কি হবে, চেঞ্জ হবে না হবে না কি হবে। তো তোমরা যদি এটা লক্ষ্য করো ভালো করে, তো এটা ধরো ইকুয়েটারটা, হ্যাঁ, তো যে কোনো বিন্দুতে আমি যদি গ্র্যাভিটিটা দেখি রোটেশনের জন্য, এখানে থিটা অ্যাঙ্গেল যদি করে, তাহলে এখানে গ্র্যাভিটিটা জি প্রাইম যদি হয়, আর এটা ওমেগা কৌণিক বেগে পৃথিবীটা ধরো রোটেট করছে যদি হয়, তাহলে এটা প্রমাণ করা যায় যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি 1 - এটা হয় 1 - ওমেগা স্কোয়ার, ওমেগা মানে এই কৌণিক বেগটাই, তাহলে ওমেগা স্কোয়ার, তারপরে হচ্ছে আর, ওমেগা স্কোয়ার আর বাই জি কস থিটা। ঠিক আছে, মানে এখান থেকে একটা জিনিস তো ক্লিয়ার হলো যে তোমার দেখো থিটাটা ইকুয়েটারে 0, তাই না, থিটাটা ইকুয়েটারে 0 হচ্ছে, তাহলে ইকুয়েটারে কস 0-র মান 1 হবে, মানে ইকুয়েটারে জি প্রাইমটা লেস দেন জি হবে। কিন্তু তোমাকে বলছে মেরুতে, তুমি দক্ষিণ মেরু নাও বা উত্তর মেরু নাও, যাই নাও না কেন, সেখানে থিটাটা কত, এখানে থিটাটা উত্তর মেরুতে থিটাটা 90 ডিগ্রি, আর দক্ষিণ মেরুতে থিটাটা -90 ডিগ্রি। তো 90 হোক বা -90 হোক, যাই হোক না কেন, কস থিটা তো কি হবে, সবসময় 0, কস থিটা সবসময় 0। ঠিক আছে, তাহলে জি প্রাইমটা অলওয়েজ জি হয়। ঠিক আছে, জি প্রাইমটা জি হয়, মানে মেরুগুলোতে নর্থ মেরু বা উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে আহ্নিক গতির কোনো প্রভাব নেই, এমনিতেই নেই। তাহলে এবার আহ্নিক গতি যদি থেমে যায়,
তো এখানে ওজনের কোনো পার্থক্য হবে না, বুঝতে পারছো? মানে ওজনটা সেমই থাকবে, কারণ ওখানে কোনো ইফেক্টই নেই না। হ্যাঁ, কিন্তু ইকুয়েটারে যদি বলতো, এটা বলতো যদি ইকুয়েটারে কোনো বস্তুর ওজন কি হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কমে যেত, কারণ জি প্রাইমটা কম হয়ে যাচ্ছে। আর সেই ক্ষেত্রে জি প্রাইমটা এমনিই কম হবে নর্মালি। এবার থেমে গেলে তখন ওমেগাটা জিরো, এর মানে তাহলে এই টার্মটা জিরো, তাহলে জি প্রাইম ইকুয়াল টু জি হতো। তাহলে জিটা যেহেতু বড়, তাহলে বেড়ে যেত, মানে ইকুয়েটারে বেড়ে যেত তাহলে ওজনটা স্লাইটলি, ঠিক আছে? কিন্তু এখানে তোমার কি হবে, সেমই থাকবে মেরুগুলোতে, আর ইকুয়েটারে বেড়ে যেত। আচ্ছা, তারপরে বলছে একটি কঠিন পদার্থের তল কোনো তরলে ভেজে না, ওই তরলের সঙ্গে এই তরলটির স্পর্শকোণ কত? দেখো, স্পর্শকোণটা আগে বুঝতে হবে এই জিনিসটা কি, ঠিক আছে? তো স্পর্শকোণ হচ্ছে যে ধরো একটা কোনো কঠিন পদার্থ আছে, ধরো গ্লাসই আছে, এটা কঠিন পদার্থটা, আর একটা তরল পদার্থ আছে, ধরো এটা জল বা কোনো তরল পদার্থ এরকম। তাহলে কি হতে পারে, কিছু কিছু তরল পদার্থ যেগুলো ভিজে না, সেগুলো হচ্ছে নিচে দিকে চলে যায়, যেমন পারদের ক্ষেত্রে এইভাবে থাকে। আর যেটা ভিজবে সেটা একটু উপরের দিকে চলে যাবে, কিছু যাবে না। তো স্পর্শ কোণ কোনটা, ওটা বুঝতে হবে, ঠিক আছে? তো স্পর্শ কোণ হচ্ছে মানে এই যে বেন্ডিংটা হচ্ছে এখানে, এই যে টাচ করছে এই সারফেসটাতে, তা এখানে যদি তুমি একটা স্পর্শক ড্র করো, তাহলে এটা জলের সাইডের দিকে যে কোণটা করে সেটা স্পর্শকোণ আমরা বলছি, ঠিক আছে? এবার যদি জলটা না ভিজে, তাহলে ওটা নিচের দিকে ডুবে যায়, তাহলে স্পর্শকোণটা দেখো তোমার কি হয়, 90 থেকে বড় না, এটা 90 হবে, তাহলে এই পুরোটা 90 থেকে বড় হচ্ছে, মানে কি হবে, স্থূলকোণ হবে, স্থূলকোণ। আচ্ছা, এইটাই কোশ্চেন যদি ভিজে যেত, এরকম বলতো ভিজে যায়, তাহলে ভিজে গেলে ওটা কি রকম হবে, মানে এরকম হবে জলটা, তখন উপরে উঠে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার যে কোণটা হবে, এই কোণটা সেটা কিন্তু সূক্ষ্মকোণ হবে, মানে ভিজে গেলে সূক্ষ্মকোণ অ্যান্সার হতো, এখানে যেহেতু ভিজে না, তো এখানে হবে স্থূলকোণ, ঠিক আছে? আচ্ছা, 7 নম্বরটা বলছে নিচের পদার্থগুলির মধ্যে কোনটির স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি, ইলাস্টিসিটি কার বেশি, ঠিক আছে? তাহলে ইলাস্টিসিটি মানে তোমরা এটা বুঝবে যে কোনো একটা পদার্থ, মানে যদি তুমি আহ, ওর আকারটা চেঞ্জ করতে চাও, তা কোনটাতে বেশি তোমাকে স্ট্রেস অ্যাপ্লাই করতে হবে, পীড়ন দিতে হবে। তো যেটাতে বেশি পীড়ন দিতে হবে সেটার তোমার হচ্ছে বেশি ইলাস্টিসিটি এর মান। তো এখানে দেখো তামা, রবার, স্পঞ্জ থেকে ইস্পাতে সব থেকে বেশি তোমার পীড়ন দিতে হবে, তাহলে এটারই স্থিতিস্থাপকতা সব থেকে বেশি হবে, ঠিক আছে? তারপরে বলছে একটি নলের মধ্যে দিয়ে প্রবাহিত কোনো তরলের সন্ধি বেগ, ঠিক আছে? সন্ধি বেগ, দেখো সন্ধি বেগ জিনিসটা আগে বুঝো, তাহলে কোশ্চেনটা অ্যান্সারও করতে পারবে। সন্ধি বেগ জিনিসটা কি, ধরো একটা নল আছে, ঠিক আছে? এটা একটা নল, এবার এই নলটা দিয়ে কোনো তরল যাচ্ছে, ঠিক আছে? তো তরলটা যাচ্ছে নর্মালি একদম স্মুথলি যাচ্ছে। এবার আমি যদি এর ভেলোসিটিটা বাড়াই, এই তরলটার ধীরে ধীরে বাড়াতে থাকি, তাহলে একটা সময় আসবে সেটা আর স্মুথলি যাবে না, এইভাবে ঘুরতে থাকবে কোথাও এরকম, বা এইভাবে যাবে। তো ম্যাক্সিমাম ভেলোসিটি, যে ভেলোসিটির উপরে যদি তুমি তরলটাকে পাঠাও, তখন ওর যে স্ট্রিম লাইন মোশন যেটা, ঠিক আছে, সেটা নষ্ট হয়ে যাবে, সেটাকে আমরা সন্ধিবেগ বলি। তাই ওই সন্ধিবেগটা কার কার উপরে নির্ভর করে, তো আমরা যদি দেখি ওই সন্ধিবেগটা তোমার নির্ভর করে ওই তরলটা যেটা পাঠাচ্ছ তার সান্দ্রতাঙ্কের সাথে সমানুপাতিক, বুঝতে পেরেছো? আর যদি ঘনত্বটা দেখি, ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক হয়। আর এর ক্যারেক্টারিস্টিক লেন্থ যেটা হয় সেটার সাথেও ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে? তাহলে ভিসি প্রপোর্শনাল টু ইটা বাই রো এল হয়, ঠিক আছে? এলটা মানে লেন্থটা, ক্যারেক্টারিস্টিক লেন্থটা। এবার এখানে দেখো অপশানগুলো যদি দেখো, আর এটা প্রফেশনাল কনস্ট্যান্টটা তুলে একটা রেনল্ড নাম্বার আসে, ঠিক আছে? তো রেনল্ড নাম্বার, ইটা, রো, এল, এইভাবে করে আমরা এগুলো ক্লাসে ভালো করে আলোচনা করেছি। তো এটা প্লে লিস্টে ভিডিও দেওয়া আছে, যে ওখানে সময় পেলে পরে দেখে নিই। এখন আপাতত মনে রাখো যে যদি তোমার এইটা ডেনসিটিটা বাড়ে,
তাহলে কি হচ্ছে, ভিসিটা কমছে এর মানে। তো কি হবে যে সন্ধিবেগ যেটা, সেটা ঘনত্ব বাড়লে কমবে, তাহলে তরলের ঘনত্ব বাড়লে কমবে, এটাই হবে অ্যান্সার। ব্যাসার্ধের সাথে কোনো সম্পর্ক নেই এখানে, ঠিক আছে, ব্যাসার্ধের সাথে কোনো সম্পর্ক নেই। তারপরে 9 নম্বর কোশ্চেনটা যদি দেখো, তো বলছে এখানে তোমার একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপ প্রসারণ, অ্যাডিয়াব্যাটিক এক্সপ্যানশন, ঠিক আছে, অ্যাডিয়াব্যাটিক এক্সপ্যানশন। অ্যাডিয়াব্যাটিক মানে কোনো তাপ সিস্টেমটাতে দেওয়া হয়নি বা সিস্টেমটা থেকে কোনো তাপ নেওয়া হয়নি, তাই না? তাহলে অ্যাডিয়াব্যাটিক এক্সপ্যানশনের ক্ষেত্রে অবস্থার সমীকরণটা এটা বলেছে, তো সিপি বাই সিবি এর মানটা কত? তাহলে আমরা অ্যাডিয়াব্যাটিক এক্সপ্যানশনের ক্ষেত্রে জানি পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জানি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, 1 মোলের জন্য আর টি হবে। তো এখানে তো দেওয়া আছে টি আর ভি এর সাথে রিলেশনটা, ঠিক আছে, তো আমি পিটাকে যদি টি দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে পি ইজ ইকুয়াল টু আর টি বাই ভি হবে। তাহলে বসিয়ে দিই আর টি বাই ভি, ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে বেসিক্যালি আর তো কনস্ট্যান্ট, তাহলে পি টু দি পাওয়ার ভি টু দি পাওয়ার গামা -1 হবে, এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে টি ভি টু দি পাওয়ার গামা -1। এখানে টি ভি টু দি পাওয়ার হাফ আছে, এর মানে গামা-1টা হাফের সমান, তাহলে গামা-1 ইজ ইকুয়াল টু হাফ, তাহলে গামা ইজ ইকুয়াল টু 1+হাফ মানে 3/2। এটাই হচ্ছে সিপি বাই সিভি এর মান, তাহলে এটা অ্যান্সার হবে ডি। বলছে নিচের কোন উক্তিটি সঠিক নয় বলছে। বলছে প্রত্যাবর্তক রুদ্ধতাপ প্রক্রিয়ায় রিভার্সিবল অ্যাডিয়াব্যাটিক প্রসেসে এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়। হ্যাঁ, তো রিভার্সিবল আর এডিয়াব্যাটিক হলে এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়, ঠিক আছে, এটা ঠিক আছে। কারণ ডেল্টা এস যেটা এন্ট্রপির পরিবর্তন, ওটা হচ্ছে ডেল্টা কিউ বাই টি, এভাবে ডিফাইন করি আমরা। এবার রুদ্ধতাপ প্রক্রিয়া যদি হয় তাহলে ডেল্টা কিউটাই জিরো, তাহলে ডেল্টা এসটা জিরো, তাহলে এটা ঠিক আছে এর মানে। আচ্ছা, এন্ট্রপি একটি পথ নিরপেক্ষ ফাংশন, মানে পাথ ইন্ডিপেন্ডেন্ট, তাই এটাও ঠিক আছে। মানে এন্ট্রপিটা কোন পথে তুমি সিস্টেমটাকে চেঞ্জ করছো ওটার উপর নির্ভর করে না, ঠিক আছে, পাথের উপরে নির্ভরই করে না। বলছে অপ্রত্যাবর্তক মানে ইররিভার্সিবল প্রসেসে, ঠিক আছে, এন্ট্রপির মান ধ্রুবক থাকে, তো অ্যান্সার হচ্ছে না, এটা সবসময় বাড়তে থাকে ইররিভার্সিবলের সময়। তাহলে সঠিক নয় বলছে, তাহলে এটাই অ্যান্সার হবে। 4 নম্বরটা কি বলছে, রিভার্সিবল আর সাইক্লিক হলে, মানে যেখান থেকে শুরু করেছিলে সেখানেই যদি আসো, তাহলে সেখানে এন্ট্রপির পরিবর্তন শূন্য, তাহলে এটা ঠিক আছে, কার্নোট সাইকেলেও আমরা পড়েছি, ঠিক আছে, ওটা ঠিকই আছে। আচ্ছা, এরপরে 11 নম্বরটা দেখো, θ ডিগ্রি কোণে আনত দুটি সমতল দর্পণে একটি বস্তু 5টি প্রতিবিম্ব উৎপন্ন করে, ঠিক আছে, মানে দুটো দর্পণ আছে, ধরো একটা এইটা আর একটা এইটা, এদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা বলেছে। তো থিটা অ্যাঙ্গেলে থাকলে একটা বস্তু যদি রাখা হয় তো ও কটা ইমেজ করবে, তাহলে ইমেজের সংখ্যা যেটা হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি বাই θ-1। তো এখানে বলছে 5টা করেছে, তাহলে 5টা ইজ ইকুয়াল টু 360 বাই θ-1, তাহলে 5 আর -1টা এই পাশে নিয়ে যাও, তাহলে 6 ইজ ইকুয়াল টু 360/θ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, 360/6 মানে 60। এর মানে থিটাটা তো 60 ডিগ্রি আছে বলে দিয়েছে। এবার বলছে যদি θ-30 ডিগ্রি করো, মানে 60 - 30, θ-30 মানে 60 - 30, মানে 30 ডিগ্রি যদি হয় থিটাটা এখন, তাহলে প্রতিবিম্ব কতগুলো হবে, তাহলে এখানে থিটার জায়গায় 30 বসাও এখন, তাহলে n ইজ ইকুয়াল টু 360/30 -1, 0 0 কাটো, 3 × 36, 12 - 1 11টা। এর মানে যদি 30 ডিগ্রি কমিয়ে দাও তাহলে 11টা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ঠিক আছে, মানে এটা 60 ডিগ্রি থেকে যদি কমিয়ে 30 ডিগ্রি করে দাও, তাহলে এখানে যদি বস্তুটা রাখো তাহলে এর 11টা তোমার প্রতিবিম্ব হবে ওই বস্তুটার।
আচ্ছা, তারপরে কোশ্চেনটা হচ্ছে যে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য এবং 1.5 প্রতিসরাঙ্কের একটি পাতলা লেন্সকে জলে ডোবানো হয়েছে, তাহলে ওর ফোকাস দৈর্ঘ্য কি হবে? ঠিক আছে, জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। তো এটা করার জন্য আমাদের লেন্স মেকার ফর্মুলা ইউজ করতে হবে। লেন্স মেকার ফর্মুলাটা কি? লেন্স নির্মাতা সূত্র যেটা বলি, লেন্স মেকার ফর্মুলা। লেন্স মেকার ফর্মুলা হচ্ছে যে 1/ফোকাল লেন্থ, এটা ইজ ইকুয়াল টু হয় মিউ 1 μ2 -1, আর এখানে 1/r1 -1/r2। r1 r2 কি ওই লেন্সটার দুই দিকের ব্যাসার্ধগুলো, বক্রতা ব্যাসার্ধগুলো। এবার তুমি একটা লেন্সকে যদি তুমি জলে ডোবাও, তাহলে বক্রতা ব্যাসার্ধের তো কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধের কোনো পরিবর্তন হবে না। তো এর মানে হচ্ছে যে আমি এই পুরো জিনিসটা কনস্ট্যান্টই থাকবে। তো আমি এটা বারবার না লিখে আমি করছি কি, এটাকে ক্যাপিটাল আর ধরে নিচ্ছি, 1 বাই ওই জিনিসটাকে এটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। তো ব্যাপারটা হচ্ছে তাহলে 1 μ2 মানে μ2/μ1 -1, আর এটাকে ক্যাপিটাল আর ধরে নিলাম। ঠিক আছে, তো আমি যদি গ্লাসটা যখন এয়ারে ছিল তখন ফোকাস দৈর্ঘ্য কত বলেছে? 10 সেন্টিমিটার, মানে 1/f এয়ার যদি বলি এ, তাহলে তখন μ2টা হচ্ছে μg, আর μ1টা এয়ার মানে 1, তাহলে μ1টা 1 বসিয়ে দিলাম, তাহলে -1 টাইমস আর হলো, আর মানে পুরো জিনিসটা। ঠিক আছে, এবার বলছে যখন তুমি জলে ডুবাচ্ছ তখন ফোকাস দৈর্ঘ্যটা ধরে নাও FW, 1/FW ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে μ2, তাহলে μ2 মানে তোমার হয়ে যাবে মিউ গ্লাস, কিন্তু এখন μ1 মানে 1 নয়, এখানে μ1 মানে μW, তাহলে -1 টাইমস আর। এবার এই দুটো যদি রেশিও করো 1/FA ডিভাইড বাই 1/FW, তাহলে পাবো কি FW/FA। তো এটা μg -1 টাইমস আর নিচে μw -1 টাইমস আর কেটে গেল, আমি এই জন্য আর লিখলাম না। দেখো μgটা 1.5 আছে -1, আর এটা হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 1.33, এই যে 1.33 -1, 1.5 -1 মানে 0.5, আর এখানে 1.5 ডিভাইড বাই 1.33 -1, এটা হলো 1 FW/FA। ঠিক আছে, তাহলে FW/FA ইজ ইকুয়াল টু হলো 0.5/1.33 -1। আর তাহলে FWটা বের করলে কি হবে? FAটা দিয়ে গুণ করে দাও, তাহলে FAটা কত 10, তাহলে এখানে 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে উপরে 5 হলো, আর নিচে 1.5/1.33 -1, বা আমি এলসিএম করে নিলে এটা হয়ে যাবে 1.33 উপরে চলে যাবে, আর নিচে 1.5 - 1.33 করো, তাহলে কত হবে 0.17, তাহলে 7 3 10, 0.67, 7 3 10, 6 3 9 আর 1 10, হ্যাঁ 0.67। এবার এই জিনিসটা মানে করো যদি, তাহলে পয়েন্টটা তুলে দাও, এখানেও পয়েন্টটা তুলে দাও। 1.33, আচ্ছা 1.5 থেকে 1.33 বাদ দিলে 2 2 হবে, 2 2 সরি, এখানে 17 যদি করো 7 3 10, 3 1 4 আর 1 5, না 0.17ই ঠিক আছে, 0.17ই হবে। এটা যদি করো তাহলে এবার পয়েন্টটা তুলে দাও, এটা আর এইটা। ঠিক আছে, আর 17 দিয়ে যদি কাটো তাহলে কত হবে? 17
17 যদি করো, 17 যা কত হয়? 17 × 8 মানে 8 7 যা 56, 8 1 যা 8, 8 আর 5 13, 136। আর এখানে 133 আছে, মানে অ্যাপ্রক্সিমেটলি 8 দিয়ে কেটে যাবে, অ্যাপ্রক্সিমেটলি। মানে আমি কাটাকাটি, মানে এটা 136 ধরে নিচ্ছি, তাহলে 8 দিয়ে, তাহলে 8 5 যা 40 হচ্ছে না? অ্যাকচুয়ালি 40 নয়, অ্যাপ্রক্সিমেটলি 40। কিন্তু দেখো অ্যান্সারগুলো, অপশনগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো তো তোমার 40 40 আছে না, আর 40 কাছাকাছিও নেই, তাহলে এটাই অ্যান্সার হবে এর মানে। তো ক্যালকুলেটর ইউজ না করতে দিলে অ্যাপ্রক্সিমেশন নিয়ে আমরা অ্যান্সারে পৌঁছাতে পারবো, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হবে 40। আচ্ছা, এবার বলছে একটি টার্ন করা তারের মধ্যে দিয়ে প্রবাহমান চলা তরঙ্গের সমীকরণটা বলে দিয়েছে। এটা সর্বোচ্চ বেগ কত হবে? তাহলে দেখো, মাধ্যমটার কণার, বুঝতে পেরেছো? মানে যে মাধ্যমে এটা মুভ করছে তার কণাটা কত ভাইব্রেশন হচ্ছে, এই ভাইব্রেশনটা, ওয়েভটার নয়। তো ডিএক্স ডিটি করলে আমাদের যে ভেলোসিটিটা দেয়, এটা তরঙ্গটার ভেলোসিটি দেয়, ওয়েভ ভেলোসিটি। আর এই ওয়াইটা যদি আমরা ডিওয়াই ডিটি করি, তাহলে যেটা দিবে সেটা হবে মাধ্যমের কণাটার ভেলোসিটি। তো এখানে ডিওয়াই ডিটি করতে হবে, ঠিক আছে? তো ডিওয়াই ডিটি যদি করি, তাহলে কি হবে? এ আর সাইনটার কস হয়ে যাবে, ব্র্যাকেটে যেটা আছে এটা। আর এটার উপরে ডেরিভেটিভ হয়, তাহলে মাইনাস ওমেগা একটা আসবে, তাহলে মাইনাস ওমেগা, ঠিক আছে? তো এটা, এবার এটা বলছে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? কসটায় 0 করে দাও, মানে কস এই পুরোটা 1, ম্যাক্সিমাম ভ্যালুটা 1 হয়। এটা নেগেটিভ আছে, তাই এটা -1, মানে মড ভ্যালুটা যদি নিই তাহলে কত হবে? এ ওমেগাই হবে। তাহলে ম্যাক্সিমাম যে ভেলোসিটি হবে, মাইনাসটা তো তোমার ডাইরেকশনটাকে দেখাবে, ঠিক আছে? তো মডটা যদি নাও ওর মানটা, তো সেটা হবে কত? এ ওমেগা হবে। তারপরে 14 নম্বরটা বলছে একটি সরল দোলগতির সমীকরণ এটা হলে পর্যায়কাল কত হবে? তো দেখো, একটা সরল দোলগতির ক্ষেত্রে আমরা কি জানি? ফোর্স প্রপোর্শনাল টু মাইনাস এক্স হয় ডিসপ্লেসমেন্টের। তাহলে ফোর্স মানে মাস ইন্টু অ্যাসেলারেশন, মানে d2x/dt2। আর এই প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে আমরা কে ধরে নিই, তাহলে এই পাশে হলে কে এক্স হয়ে যায়, ইজ ইকুয়াল টু 0। তাহলে d2x/dt2 কে বাই এম, এম দিয়ে ডিভাইড করে দাও, কে বাই এম কে আমরা ওমেগা স্কোয়ার ধরি, তাই না? ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তো এইভাবে ধরলে আমরা যে সমীকরণটা পাই সেটা হচ্ছে যে টাইম পিরিয়ডটা যেটা হয় সেটা যদি ক্যাপিটাল টি হয়, তাহলে এই ওমেগা আর ওই ক্যাপিটাল টির মধ্যে যে রিলেশনটা হয় সেটা হচ্ছে 2 পাই ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু ওমেগা হয়, ঠিক আছে? ওমেগা স্কোয়ার থাকলে টিটা হয় ওমেগা/2 পাই, ঠিক আছে? ওমেগা স্কোয়ার এখানে আছে বলে, কিন্তু এখানে তো আলফা আছে। তাহলে এখানে ওমেগা যদি লিখতাম তাহলে এখানে রুট হতো, তাই না? তাহলে এখানে যেহেতু আলফা আছে, তাহলে কি হবে? টিটা হবে √α/2 পাই, এইটা, ঠিক আছে? আলফা আছে তো, হ্যাঁ, সরি 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 এখানে মানে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই/টি হয় না, 2 পাই × এফ হয়। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই/টি, ঠিক আছে? তাহলে টি ইজ ইকুয়াল টু 2 পাই/ওমেগা। এটা সলভ করলে তাহলে ওমেগা স্কোয়ার হলে এখানে ওমেগা আছে, তাহলে এখানে ওমেগা থাকলে এখানে √ওমেগা হবে। তাহলে এখানে আলফা আছে, তাহলে টিটা হবে কত? 2 পাই/√আলফা, ঠিক আছে? মানে এটা অ্যান্সার হবে বিটা। এবার এখানে আলফার জায়গায় যদি আলফা স্কোয়ার থাকতো তখন কিন্তু এটা অ্যান্সার হতো, বোঝা গেছে? আলফা স্কোয়ার থাকলে তখন এটা অ্যান্সার থাকতো, তাহলে এটা একটু ধ্যান রাখবে। আচ্ছা,
আহ, বলছে ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় উৎপন্ন ব্যতিচার ঝালরের আকৃতি হয় কিরকম? তো এটা হয় পরাবৃত্ত, ঠিক আছে, প্যারাবোলা। কিন্তু আমি তো ক্লাসে দেখিয়েছিলাম এরকম এরকম দেখেছি, তাই এগুলো সরলরেখা মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু সরলরেখিক হবে না। কারণ আমরা এই যে ইন্টারফিয়ারেন্স প্যাটার্নের পুরো পোর্শনটা দেখতে পাই না। ধরো এটা একটা প্যারাবৃত্ত, ঠিক আছে, এরকম বড়, আমরা শুধু এইটুকু দেখতে পাই, তাহলে এইটুকু দেখলে আমাদের সরলরেখা মনে হয়। বুঝেছি, ধরো আমি একটা ছবি দেখাচ্ছি। আচ্ছা, 1 মিনিট। এখানে তোমার আমাদের এখানে প্যাটার্নগুলো দেখি, তাহলে এটা ধরো মিড পয়েন্টটা এই পাশেও দেখি, এই পাশেও দেখি, তাই তো? মানে অ্যাকচুয়ালি হয় এরকম যে এই দিকেও থাকে এরকম প্যারাবোলিক নেচার, এরকম একটা প্যারাবোলিক দেখা যায়। তো এই জিনিসটাকে আমরা বলি হাইপারবোলা, এইভাবে এই এই জিনিসটা, ঠিক আছে। তো হাইপারবোলাটাকে তোমার পরাবৃত্ত বলা হয় বাংলাতে। বাংলাতে টার্মটা একটু কনফিউজিং হয়ে যায় আমার। তো এটা হচ্ছে হাইপারবোলা, ঠিক আছে, হাইপারবোলা। তো নিউটনের, ইয়ং এর যে দ্বিরেখাচিত্র পরীক্ষাটা, ওখানে যে প্যাটার্নটা দেয় ওটা হাইপারবোলা হয়, ঠিক আছে। প্যারাবোলা মানে একদিকেই দুটো এরকম থাকে, ঠিক আছে, এটা হচ্ছে প্যারাবোলা। তো অধিবৃত্ত একদিকে তো থাকে না, সেন্ট্রাল ফ্রিজটার দুই দিকেই থাকে, তাহলে দুই দিকেই থাকবে এরকম। তো এটা অধিবৃত্ত হবে না। আর সরলরৈখিক দেখে মনে হয় সরলরৈখিক, কিন্তু সরলরৈখিকও হবে না, তার কারণ আমরা এই পুরো জিনিসটার একটু পোর্শন খালি দেখতে পাই, ঠিক আছে, বৃত্তাকার তো হবেই না। যদি আরো ভালো করে বুঝতে চাও যে পরাবৃত্ত মানে হাইপারবোলা আর প্যারাবোলার মধ্যে কিরকম ডিফারেন্সটা, তাহলে একটু এটা দেখে নাও। যে দেখো এখানে তোমার, যদি দেখো তাহলে এই যে এক্সিস অফ সিমেট্রি, এখানে তোমার প্যারাবোলা মানে যেটাকে আমরা বলছি আহ, অধিবৃত্ত, তো ওটা দেখো এক পাশেই আছে। আর এখানে এই লাইনটা থেকে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব সমান, ঠিক আছে, এই পাশে আর এই পাশে, এই জিনিসটা। A parabola is the set of all points in a plane that are equidistant from a fixed point. আচ্ছা, আর এই পয়েন্টটা থেকেও সমান হবে, এই পয়েন্টটা এগুলো সমান হবে, মানে ওটাকে ফোকাস বলছি। অ্যান্ড ফিক্সড লাইন, এটাকে বলি ডাইরেক্ট্রিক্স, মানে এই ফিক্সড লাইনটাকে। না, ডাইরেক্ট্রিক্স হচ্ছে এই জিনিসটা, এখান থেকে দুদিকে তোমার ডিস্টেন্সটা সমান হবে। এইরকম একটা যে লোকাস পাচ্ছ, ওটা হচ্ছে প্যারাবোলা মানে অধিবৃত্ত। আর হাইপারবোলা হচ্ছে তোমার পরাবৃত্ত, ঠিক আছে, পরাবৃত্ত হাইপারবোলাটা। হাইপারবোলিক নেচার, কারণ ওখানে ইন্টারফিয়ারেন্স ফ্রিঞ্জ এইভাবে দুদিকেই থাকে না। এটা সেন্ট্রাল ফ্রিঞ্জ ধরে নাও, তাহলে এইদিকে দুদিকেই থাকে। বা তুমি যদি আরো ভালো করে বুঝতে পারো চাও, তাহলে এরকম এটা একটা তোমার 3D-তে দেখানো হয়েছে এভাবে। এই জিনিসটা হচ্ছে একটা তোমার হাইপারবোলা। এবার এটা যদি ক্রস সেকশনটা নয়, এভাবে কেটে দাও, তাহলে ওই জিনিসটা হচ্ছে এইভাবে দুই দিকে দিবে, ঠিক আছে। তো এখানে ইয়ং ডবল সিলিটের যে ফ্রিঞ্জগুলো হয়, ওটা একটা প্লেনে কনসিডার করলে এইভাবে হয়। কিন্তু আমরা যেটা দেখি, এখানে একটাই ফ্রিজ দেখানো হয়েছে, তো এইভাবে করে অনেকগুলো আছে, এদিকে অনেকগুলো আছে, কিন্তু আমরা খালি একটু পোর্শন দেখি বলে আমাদের কি হয় স্ট্রেট লাইন মনে হয়, ঠিক আছে। কিন্তু এটা স্ট্রেট লাইন হবে না, অ্যান্সার হচ্ছে হাইপারবোলিক হবে, বা এটাকে আমরা বলছি পরাবৃত্ত হবে। তাহলে এটা একটু একটু অবজার্ভ করবে কেয়ারফুলি, হ্যাঁ। তো এখানে যে অ্যান্সারটা হবে পরাবৃত্ত হবে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা হচ্ছে যে বলছে একটি তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে স্থাপন করা হলো। মানে ধরো তড়িৎ ক্ষেত্রটা যদি এইদিকে হয়, ইলেকট্রিক ফিল্ডটা, তাহলে তড়িৎ দ্বিমেরুটাকেও এইদিকে রাখা হয়েছে এইভাবে, হ্যাঁ, সমান্তরালে, মানে এইভাবে রাখা হয়েছে, ঠিক আছে। এবার বলছে কি এই অবস্থান থেকে, তাহলে এখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা আছে, বলছে 60 ডিগ্রি কোণে যদি আবর্তন করো এইভাবে, তাহলে ওটা কি বলছে ডাব্লু কৃতকার্য হয়। তো বলছে যে 60-তে না করে 180 যদি করো, মানে পুরো ঘুরিয়ে দাও, এইভাবে করে দাও, তাহলে কত কৃতকার্য করতে হবে, ঠিক আছে। প্রথমে এইভাবে 0 ডিগ্রিতে রাখা হয়েছে। তাহলে এটা করার জন্য আমাদের কৃতকার্যটা দেখতে হবে, যেহেতু এখানে ঘূর্ণন হচ্ছে। তো ঘূর্ণনের জন্য যেমন কি নর্মালি কি হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয় কৃতকার্য। তো ঘূর্ণনের জন্য ফোর্সটা কি হয়, টর্ক দিয়ে রিপ্লেস হয়ে যায়, তাহলে এটা হবে টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। কিন্তু টর্ক হয় পি ক্রস ই, মানে পি ই সাইন থিটা।
ডি থিটা। সাপোজ ধরো θ1 থেকে θ2 তে যদি করা হয় তাহলে পি সাইন থিটাটা হচ্ছে মাইনাস কস থিটা, ইন্টিগ্রেশন করলে θ1 থেকে θ2 তার মাইনাস আছে, তো এটা যদি ডাব্লুটা তাহলে হচ্ছে পিই কস θ2 মাইনাস কস θ1, কিন্তু একটা মাইনাস আছে তো θ1টা আগে চলে আসবে, এই জিনিসটা হচ্ছে। এবার এখানে দেখো বলছে যখন জিরো থেকে θ1টা জিরো থেকে θ2টা হচ্ছে 60 ডিগ্রি করা হয়েছে, তখনকার ওয়ার্ক ডানটা বলছে ডাব্লু, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কত হচ্ছে পিই কস θ1 মানে কস জিরো মানে 1 মাইনাস কস θ2 কস 60 মানে হাফ, তাহলে হাফ হলো PE/2 হলো, ডাব্লু ইজ ইকুয়াল টু PE/2 হলো। এবার বলছে ডাব্লু প্রাইম ধরো জিরো থেকে 180 করলে কত হবে, তাহলে পিই কস θ1 জিরো মানে 1 মাইনাস কস 80 180 মানে -1, তাহলে +1 হয়ে গেল, তাহলে 2PE হলো, 2PE। ঠিক আছে, তাহলে পি এর মানটা যদি বসাই তাহলে 2 টাইমস ডাব্লু মানে 2 × 2W, তাহলে 4W হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেকেন্ড টাইমে যে ওয়ার্কডানটা হচ্ছে সেটা 4 গুণ হয়ে যাচ্ছে প্রথমে ওয়ার্কডানের, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা হচ্ছে যে 220 ভোল্ট লাইনে একরকম দুটি হিটার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, মানে ধরো একটা হিটার এটা আর একটা হিটার হচ্ছে এইটা, এই দুটোকে সমান্তরালে কানেক্ট করা হয়েছে। ব্যাটারিটা মানে লাইনটা হচ্ছে 220 ভোল্ট, 220 ভোল্ট। তাহলে সমান্তরালে যদি কানেক্ট করা হয় তাহলে এ যে পাওয়ার অ্যাড করবে আর এই যে পাওয়ার অ্যাড করবে দুটোই সমানই হবে, কারণ দুটোর ক্ষেত্রে এই যে পাওয়ার ব্যয় করবে দুটোই সেম হবে, কারণ দুটোর ভোল্টেজ ডিফারেন্সটা সেমই এখানে, আর যেহেতু একই ধরনের তাহলে সেম পাওয়ার ব্যয় করবে। ঠিক আছে, এবার একটার পাওয়ার বলছে 1000 ওয়াট, তাহলে দুটার কত হবে টোটাল যোগ করে দাও, তাহলে দুটার হবে 2000 ওয়াট অ্যাম্পের। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে যে যখন প্যারালালে যোগ করা হয় তাহলে পাওয়ারগুলো অ্যাড হয়ে যায়। ঠিক আছে, পাওয়ারগুলো জাস্ট অ্যাড হয়ে যায় তাহলে অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যদি সিরিজে যোগ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে তো সবগুলোর পাওয়ার তোমার সেম হবে না, না তো ওটা রেটিং যাই থাকুক সব পাওয়ারটা সেম হবে না, কারণ ভোল্টেজ ডিফারেন্সটা সবগুলোর ক্ষেত্রে এক হবে না। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, ধরো এখানে এই হিটারটা আর হিটারটা সিরিজে যদি কানেক্ট করা হতো তারপরে ভোল্টেজটা করতে অ্যাপ্লাই হতো, তাহলে আমরা এর রেজিস্ট্যান্সটা বের করতাম, এর রেজিস্ট্যান্সটা বের করতাম, করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতাম। ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যে পরিমাণ পাওয়ার কনজিউম করতো সেটাই অ্যান্সার হতো এখানে। ঠিক আছে, তো এই প্যারালালে যেহেতু আছে তো জাস্ট অ্যাড করে দাও তাহলেই হবে। ঠিক আছে, তারপরে দেখো 18 নম্বরটা বলছে আই এর মান বের করতে হবে। তাহলে দেখো আইটা এটা, এদিকে 2 অ্যাম্পিয়ার গেছে আর এইদিকে কত গেছে আমাদের জানা নেই, কিন্তু এখানে যেহেতু 2 অ্যাম্পিয়ার গেছে তাহলে এখানে আর এখানকার মধ্যে ভোল্টেজটা তো আমরা পেয়ে যাব না, 2 × 3 মানে 6 ভোল্ট। আর এটা যেহেতু প্যারালালে আছে তাহলে এইটার ক্ষেত্রেও 6 ভোল্টই অ্যাপ্লাই হয়েছে, তাহলে এখানে কারেন্টটা পেয়ে যাব, এখানে I1 বলছি, তাহলে এই কারেন্টটাও পেয়ে যাব। তাহলে কত 6 ভোল্ট/6 মানে 1 অ্যাম্পিয়ার, তাহলে এখানে 2 অ্যাম্পিয়ার এখানে 1 অ্যাম্পিয়ার, টোটাল কারেন্ট কত 1 + 2 3 অ্যাম্পিয়ার, এর মানে 3 অ্যাম্পিয়ার ঢুকেছিল। ঠিক আছে, তো অপশন হবে সি। আচ্ছা, বলছে চৌম্বক প্রবাহ ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক কি, তো এসআই একক চৌম্বক ফ্লাক্স মানে ফাইটা মানে বি ইন্টু এরিয়া, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইন্টু এরিয়া, তো ওটার একক হচ্ছে ওয়েবার। ঠিক আছে, ওয়েবার। ঠিক আছে, ওটার একক হচ্ছে ওয়েবার। তাহলে বাকিগুলোর একক কি ওটাও আমি বলে দিচ্ছি, একটু দেখে নিবে। ঠিক আছে, তাহলে টেসলা যদি বলো টেসলা কার একক, তো দেখো ম্যাগনেটিক ফ্লাস্কের একক ওয়েবার হলো। ঠিক আছে, টেসলা যদি দেখো তাহলে এটা হচ্ছে বিটার একক, বিটার। বিটার মানে কি, বি মানে 5/A হবে না, 5/A, এর মানে ওয়েবার পার মিটার স্কোয়ার, এটাকে আমরা বলছি টেসলা।
মানে ম্যাগনেটিক ফ্লাস্ক ডেনসিটি যদি বলে বি, ওটা হচ্ছে টেসলা। ওর স্টেট তাহলে কার? ওর স্টেটটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটার, মানে এইচটার একক, ঠিক আছে? এইচটার সিজিএস পদ্ধতিতে, আবার সিজিএস, আর এইটা ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা, এটা এসআইতে, আর এখানে ওয়েবারটাও এসআইতে, ঠিক আছে? গাউসটা যেটা আছে ওটা কিসের একক, ঠিক আছে? তো গাউসটা হচ্ছে এই যে এটার ম্যাগনেটিক ফ্লাস্ক ডেনসিটি যেটা আছে ওটার এসআই তো টেসলা না, তো ম্যাগনেটিক ফ্লাস্ক ডেনসিটির সিজিএসটা কি, ওটা হচ্ছে সিজিএসটার একক, বি এর একক সিজিএস, এটা হচ্ছে গাউস, ঠিক আছে? তো এসআই আর সিজিএস এর মধ্যে রিলেশন থাকা উচিত, তাহলে 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গাউস হয়, ঠিক আছে? 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গাউস হয়, এই রিলেশনটা একটু মনে রাখবে। তাহলে এই কোশ্চেনটাতে আমরা 4টা নতুন ইনফরমেশন শিখলাম, ওটাও একটু দেখে নেব। হ্যাঁ, তারপরে তারপরে বলছে কোনো বর্তনীর আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করা যায় কোনটার সাহায্যে? তো লেঞ্জের সূত্রের সাহায্যে, ঠিক আছে? দেখো এখানেও এগুলো দিয়েও ডাইরেকশন বের করা যায়, বাট এগুলো লেঞ্জের সূত্রটা যদি তুমি দেখো, তাহলে এখানে যেদিকে তোমার ম্যাগনেটিক মানে কারণটাকে বাধা দেয়, তো এই হিসেবে ডাইরেকশন দেয়, তো এটা বেশি ভালোভাবে হয়। আর বাকিগুলো কিভাবে কাজ করে সেটার জন্য আমি ক্লাসে বলেছি, এটার ভিডিওটা আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে, কার্ডে, তো তোমরা এটা দেখে নিবে যে বাকি রুলগুলো কিভাবে কাজ হয়। আচ্ছা, তারপরে বলছে 20 বিন্দু এমন একটি উষ্ণতা যে উষ্ণতায় নিম্নলিখিত পরিবর্তন ঘটে, তাহলে 20 পয়েন্টে পরে কি চেঞ্জেস হয়? তো ওখানে যেটা হয় সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিজমটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে প্যারাম্যাগনেটিজমে পরিণত হয়। ফেরো মানে অয়স্চম্বকতা নষ্ট হয়, আর পরাচুম্বকে পরিণত হয়, মানে এটা অ্যান্সার হবে বিটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফেরোম্যাগনেটিজম জিনিসটা কি? ফেরোম্যাগনেটিজম জিনিস হচ্ছে যে আহ, চুম্বক দ্বারা কি প্রবলভাবে আকৃষ্ট হয়, স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেট। প্যারাম্যাগনেট হচ্ছে কি, যে উইকলি অ্যাট্রাক্টেড, ঠিক আছে? স্ট্রংলি অ্যাট্রাক্টেডের জায়গায় উইকলি অ্যাট্রাক্টেড হয়, তো এই জিনিসটা। তো ওর ফেরোম্যাগনেটিজমটা নষ্ট হয়ে প্যারাম্যাগনেটিজম হয় যদি যে উষ্ণতায়, সেটাকে আমরা বলছি 20 টেম্পারেচার, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা দেখো, এখানে একটি তাপতড়িৎ বর্তনীর থার্মোকাপল সার্কিট আছে, সংযোগস্থলের 0 ডিগ্রি সেন্টিগ্রেড রেখে অপর সংযোগস্থলের উষ্ণতা বৃদ্ধি করা হচ্ছে, ওই বর্তনীতে উদ্ভূত তড়িৎচালক বল এটা দেওয়া আছে, সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়, যেখানে উত্তপ্ত সংযোগস্থলের উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তাপযুগ্মের পেল্টিয়ার কোএফিসিয়েন্ট কত হবে, পেল্টিয়ার গুণাঙ্ক? দেখো, দু ধরনের ইফেক্ট আমাদের পড়তে হয় সিলেবাসে যা আছে, একটা হচ্ছে সিবেক্ট ইফেক্ট, আর একটা হচ্ছে পেল্টিয়ার ইফেক্ট, ঠিক আছে? সিবেক ইফেক্টে কি হয়, যে ধরো একটা থার্মোকাপল আছে, দুটো বিভিন্ন মেটেলের, তো এদের মধ্যে তুমি যদি উষ্ণতা ডিফারেন্স করো, এটা ধরো 0, এটা টি, তাহলে উষ্ণতা ডিফারেন্স করলে কি হবে, এদের মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? তো এটা বলছি সিবেক ইফেক্ট। পেল্টিয়ারটা ঠিক উল্টো, মানে এই থার্মোকাপলটা যে আছে এখানে তুমি ধরো যদি ব্যাটারি লাগিয়ে দাও, তাহলে কারেন্ট যাবে, এবার কারেন্ট গেলে কি হবে, এখানে উষ্ণতার মানে কারেন্ট গেলে এখানে উষ্ণতার পার্থক্য হবে, মানে এখানে ধরো টেম্পারেচার যা হবে এখানে আলাদা হবে, মানে টেম্পারেচারের পার্থক্য হবে, মানে সিবেকের উল্টোটা হচ্ছে পেল্টিয়ার। তো এইগুলো একটু দেখবে, দেখো এটাও আমি ডিটেলসে বলেছি, এটাও আমি না হলে কার্ডে অ্যাড করে দেবো, এখানে পেয়ে যাবে, ঠিক আছে? এবার এখানে যেটা কোশ্চেন হচ্ছে যে সিবেক কোএফিসিয়েন্ট মানে পেল্টিয়ার কোএফিসিয়েন্টটা কি, পেল্টিয়ার কোএফিসিয়েন্টকে পাই দিয়ে ডিনোট করা হয়, আর এটা হচ্ছে ক্যাপিটাল টি ডি ই বাই ডিটি, এটা হচ্ছে তড়িৎচালক বলটা, যেটা এই জিনিসটা। ক্যাপিটাল টি গুলো হচ্ছে তোমার কেলভিনে, মানে পরম
স্কেলে। তাই এখানে তো স্মল টি গুলো ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে আছে, তো ইটা যেটা আছে এটা তোমার বি স্মল টি প্লাস সি টি স্কোয়ার। আবার আমরা জানি ক্যাপিটাল টি মানে স্মল টি প্লাস 273, তাহলে স্মল টি মানে টি মাইনাস 273 হবে। ঠিক আছে, তো ডিই বাই ডি ক্যাপিটাল টি যদি করি আমি, তাহলে এই জিনিসটা বি টি মাইনাস 273 প্লাস সি ক্যাপিটাল টি মাইনাস 273 তার স্কোয়ার হলো। এবার এটা যদি ডেরিভেটিভটা করা হয় তাহলে প্রথমেটাতে বি পড়ে থাকবে প্লাস এখানে 2c আর টি মাইনাস 273 পড়ে থাকবে, আর এই জিনিসটা মানে তো স্মল টি, তাহলে বি প্লাস 2ct হলো। তাহলে এখানে যেটা হবে ক্যাপিটাল টি, ওকে, আর বি প্লাস 2c স্মল টি। ক্যাপিটাল টিটাকে যদি আমি স্মল টি এর টার্মে লিখি তাহলে কি হচ্ছে স্মল টি প্লাস 273 আর এখানে বি প্লাস 2ct, এটা হয়ে যাচ্ছে তোমার পেল্টিয়ার কোএফিসিয়েন্টটা। ঠিক আছে, তো এটা অপশন হচ্ছে এ। ঠিক আছে, আর এটার জন্য ভিডিওটা তোমরা এখানে পেয়ে যাবে। এটা যদি অসুবিধা হয় কারো তো ওগুলো দেখতে পারো, বা প্লে লিস্টে সবগুলোই আমরা করে নিয়েছি, ফিজিক্স পার্টটার সব ভিডিও আছে মোটামুটি। বলছে কোনো ধাতুর কার্য অপেক্ষক, কার্য অপেক্ষক মানে মিনিমাম যে এনার্জি দিলে ওই ধাতু থেকে ইলেকট্রনটা বের হবে ফটো ইলেকট্রিক ইফেক্টে, তাহলে ওটা W0 হলে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে দেখো। তাহলে W0 কার্য অপেক্ষক, তাহলে সূচনা ফ্রিকোয়েন্সি কম্পাঙ্কটা যদি নিউ 0 হয় তাহলে ওটা h/নিউ 0, এই এনার্জিটা আর এটা সমান হবে। তাহলে h/নিউ 0 মানে c বাই ল্যামডা, তাহলে এটা হবে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা 0 বলে দিচ্ছি। তাহলে ল্যামডা 0 ইজ ইকুয়াল টু কি হবে hc বাই W0, তাহলে hc বাই W0 এটা হবে অ্যান্সার। ঠিক আছে, বলছে 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল এত গ্রাম ভরের একটি টেনিস বলের সঙ্গে সংশ্লিষ্ট ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে আমি ডি ব্রগলি ওয়েভলেন্থ জানি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, পি মানে মাস ইন্টু ভেলোসিটি। এখানে এইচ হচ্ছে তোমার 6.6 ইন্টু 10⁻³ জুল পার মোল, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যেটা। এসআইতে এটা ইউনিট হয় জুল। আর এমটা হচ্ছে এখানে বলেছে 60 গ্রাম, তাহলে 60 গ্রামকে কিলোগ্রামে করো, 10⁻³ দিয়ে গুণ করো। আর মিটার ভেলোসিটিটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড। তো ঠিক আছে এটা। এবার এই পয়েন্টটাকে আমি তুলে দিচ্ছি, তাহলে একটা 10 নিচে চলে আসবে আরও। তাহলে এটা 66/60 হলো, আর এখানে 10⁻³ এখানে 10⁻², মানে 10⁻⁻1, উপরে গেলে 10⁻+1, তাহলে 10⁻³ বাজবে। আর এটা 60, এটা 1 পয়েন্ট সামথিং হবে, 1.1 ধরে নাও, ইন্টু 10⁻³ এটা হয়ে যাবে তোমার, এ তো মিটার। ঠিক আছে, মিটার এই সাইডে বসেছি না এটা। এবার অপশানগুলো যদি দেখো তাহলে এটা তো 0, এটা তো হবেই না, এটাও হবে না, এটাও কাছাকাছি অপশান এইটাই। ঠিক আছে, আচ্ছা একটি হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরে থাকা ইলেকট্রন উত্তেজিত হয়ে n=3 শক্তি স্তরে উন্নীত হয়, তাহলে বোর তত্ত্ব অনুসারে সর্বাধিক কতগুলি বর্ণালী রেখা পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে বলছে কি, ধরো এটা নিউক্লিয়াসটা, ওকে, এটা নিউক্লিয়াসটা। এবার এর বাইরে যে কক্ষপথগুলো আছে সেগুলো হচ্ছে ধরো এই কক্ষপথগুলো, ওকে। এইভাবে করে, তো এটা ধরো n=1, এটা হচ্ছে 2 3, বলছে এই 1 থেকে ইলেকট্রনটাকে এখানে দেওয়া হয়েছে, তাহলে কতগুলো বর্ণালী পাবো। তাহলে কতগুলো পাবো দেখো, এই 3তে আছে ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে, তাহলে 3 থেকে 1-এ যেতে পারে, তাহলে এক ধরনের আমরা বর্ণালী পাবো। 3 থেকে 2-এ আসতে পারে, তাহলে এক ধরনের। আরেকটা কি হতে পারে, 2 থেকেও 1-এ যেতে পারে, কারণ গ্রাউন্ড স্টেটে তো আসবে, তাহলে 3 ধরনের বর্ণালী পাবো। ঠিক আছে, তো এটার একটা জেনারেল ফর্মুলা আছে যে নাম্বার অফ স্পেকট্রা যদি বলো n,
তাহলে এটা হয় স্মল এন মাইনাস এন, স্মল এন টাইমস এন মাইনাস ওয়ান বাই টু, এতগুলো বর্ণালী পাবো। স্মল এনটা কি, যে হাইয়েস্ট এনার্জি লেভেলটা। এখানে যদি 3 বসাও, এটা 3-এ নিয়ে যাওয়া হয়েছে না, তাহলে 3 বসাও, 3 ইন্টু 3 মাইনাস ওয়ান বাই টু, তাহলে 3 ইন্টু 2 বাই টু, তাহলে 3টা তুমি বর্ণালী পাবে। তো এটা তো ফিজিক্যালি আমরা বুঝলাম যে কিভাবে হচ্ছে, আর ফর্মুলা দিয়ে ইউজ করো। ফর্মুলা দিয়ে মনে রাখলে এটা সুবিধা হয় যে তোমার যে কোনো স্টেট থেকে তুমি বের করতে পারবে কতগুলো হয়। ঠিক আছে, তো এই জিনিসটা হলো। তাহলে এটার অপশন হচ্ছে তোমার 3টা হবে, 3টা। আচ্ছা, এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যোজক পটি পরিবহন পটির মধ্যে পটি ফাঁক মানে ব্যান্ড গ্যাপটা কত হয়, ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড। তো দেখো আমরা জার্মেনিয়ামের ক্ষেত্রে জানি G7 মানে 0.7 ইলেকট্রন ভোল্ট, আর সিলিকনের ক্ষেত্রে জানি 1.2 ইলেকট্রন ভোল্ট। অ্যাকচুয়ালি 3 ইলেকট্রনের ভোল্টের যদি কম হয় তখন ওটা সেমিকন্ডাক্টর হিসেবে আমরা বলি, কিন্তু তার মানে এটা হবে না, 0 হলে তো কন্ডাক্টর হয়ে গেল, এটা তো মানে অন্তরক হয়ে যাবে, ইনসুলেটর। এই দুটোর মধ্যে অপশানগুলো হবে, কিন্তু আমরা এইগুলো জার্মেনিয়াম সিলিকনে যদি দেখি তাহলে ওয়ানটা বেশি কাছাকাছি যাচ্ছে। ঠিক আছে, এটাও একটু দূরে চলে যাচ্ছে অন্তরকের বর্ডারের দিকে। ঠিক আছে, তারপরে বলছে যে আয়ন মণ্ডলের কোনো স্তরের সংকট কম্পাঙ্ক এফসি ওই স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব এন ম্যাক্স হলে এটা কোনটা হয়। দেখো এটা আমি বলছি, ধরো এটা আমাদের আর্থ, ঠিক আছে। তাহলে আমরা কি করি, যখন রেডিও ওয়েভ চালনা করি একটা জায়গা থেকে অন্য জায়গায় পাঠাই, তো আমরা উপরের দিকে এটা ছুড়ি, ঠিক আছে, এটা অ্যাঙ্গেলে ছুড়ি। আর এটা কি হয়, আয়ন মণ্ডল থেকে ঘুরে তারপরে দূরে যায়। এবার বলছে এই যে এখানে আয়নগুলো আছে, তো এটা এখানে ডেনসিটি যদি ম্যাক্সিমাম ডেনসিটি এন ম্যাক্স হয়, ঠিক আছে, তাহলে ওই এফসিটা আর এন ম্যাক্সটার মধ্যে কি রিলেশন। সংকট কম্পাঙ্ক মানে কি, সংকট কম্পাঙ্ক মানে তুমি যদি 0 ডিগ্রিতে উপরে ছাড়ো রেডিও ওয়েভটাকে, ঠিক আছে, একদম ডাইরেক্ট উপরে ছাড়ছো 0 ডিগ্রি তে, একদম এটা বা এটা 90 ডিগ্রি বলতে পারি, এমনি সোজা যদি উপরে ছাড়ো তাহলে কত ফ্রিকোয়েন্সিতে ছাড়লে আবার ও ওখানে ঘুরে আসবে, ওটা হচ্ছে সংকট কম্পাঙ্ক। তো এটা প্রমাণ করা যায় যে এফ সি ইজ ইকুয়াল টু 9 টাইমস স্কোয়ার রুট অফ এন ম্যাক্স। এন ম্যাক্সটা কি, আয়ন মণ্ডলের সর্বোচ্চ যে ম্যাক্সিমাম ডেনসিটি, যেটা ইলেকট্রনগুলো ডেনসিটি, চার্জ পার্টিকেলগুলো। তাহলে ব্যাপারটা হচ্ছে এফ সি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ এন ম্যাক্সের সাথে হয়। ঠিক আছে, তো এখানে যে অ্যান্সারটা হবে যেটা, সেটা হবে প্রথমটা, এটা। ঠিক আছে, তো এইগুলো সব হলো সেট 5টা। এরপরে আমরা নেক্সট সেটটা নিয়ে আসবো আবার। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে বন্ধুদের, যাতে ওদেরও হেল্প হয়। ঠিক আছে, লাইক করে দিবে, কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।